সবুজ উঁচু পাহাড়ের মাঝখানে অবস্থিত ছিল একটা শান্ত গ্রাম, একটা মিষ্টি গ্রাম সিমলা। এই গ্রামেই থাকতো একজন কমলি। কমলির কাছে নিজের বাড়ি ছিল না। সে নিজের মা, বাবা আর ছোট্ট ভাইয়ের সাথে গ্রামের কিনারায় একটা ভাড়ার বাড়িতে থাকত। জীবন সোজা সরল চলছিল, হাসি খুশিতে ভরা, কিন্তু পয়সার অভাব সব সময় থাকত। দিদি, হ্যাঁ গোলু, কি হয়েছে আমার ভাইয়ের? আসলে ওই স্কুলে বলেছে যে আমার ফিজটা বাকি রয়েছে, তো তাই আমি নাকি রেজাল্টটাও পাবো না, তাই যত তাড়াতাড়ি সম্ভব ফিজটা দিতে হবে। তো আচ্ছা, এরকম বললো টিচার? ঠিক আছে, টিচারকে বলে দিস আমরা তাড়াতাড়ি ফিস জমা করব, ঠিক আছে? আচ্ছা। পরিবারের সাহায্য করার জন্য কমলি গ্রামের একটা একমাত্র হোটেল দ্য কোজি ইনে কাজ করত। সে কোনো ওয়েটার বা শেফ ছিল না, বরং একটা সহায়ক ছিল। সে টেবিল পরিষ্কার করত, ঝাড়ু মারত আর ছোট মোটো কাজ সামলাতো। এই হোটেলের মালিক শর্মা বাবু একজন দয়ালু মানুষ ছিলেন। উনি কমলিকে সব সময় সম্মান দিতেন আর জীবনের ব্যাপারে অনেক কিছু শেখাতেন। এ কি কমলা মা, তুমি এখনো বাড়ি যাওনি? না, আসলে একটু কাজ বাকি ছিল, তাই ভাবলাম আগে কাজ করে নি, তারপর বাড়ি যাব। কাজ তুমি খুব ভালোই করো দেখেছি কমলা, তবে মনে রেখো এই কাজের সাথে সাথে নিজের পড়াশোনাটাও তো করতে হবে। সেই জন্য কাল থেকে সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করে নিও, তারপরে বাড়ি গিয়ে পড়াশোনায় মনোযোগ দিও, ঠিক আছে? এই কাজের জন্য যদি তোমার পড়াশোনা থেকে মনোযোগ নষ্ট হয় না, সেটা আমার একেবারেই ভালো লাগবে না। হ্যাঁ নিশ্চয়ই শর্মা বাবু। একদিন হোটেলের সামনে একটা চমকদার কার এসে দাঁড়ায়। তার মধ্যে থেকে একটা ছেলে বেরিয়ে আসে, রাহুল বর্মা, একজন প্রসিদ্ধ বিজনেসম্যান। একটা বিজনেস ট্রিপের কারণে উনি কমলির হোটেলে খাবার জন্য আসেন। দুর্ভাগ্যবশত সেই দিন শেফ অসুস্থ ছিল আর সমস্ত কর্মচারীরা আগে থেকেই ব্যস্ত ছিল। শর্মা বাবু খুব চিন্তিত হলেন। উনি জানতেন যে বর্মা বাবুকে নিরাশ করা মানে হোটেলের জন্য প্রচণ্ড নোকসানদায়ক হতে পারে। হ্যাঁ, নমস্কার বর্মা বাবু, আমাদের হোটেলে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ শর্মা বাবু, এমনিতে আপনাদের এই হোটেলটা সত্যি বেশ দারুণ। আমি তো আজকের এই হোটেলের সব থেকে ভালো ডিশটা খেতে চাই। আগে অবশ্যই বর্মা বাবু, ব্যাস একটু সমস্যা রয়েছে। আজকে আমাদের রাঁধুনির অসুস্থ, তো তাই উনি। এটা আপনি কি বলছেন? এখন কি আমি এখান থেকে খালি পেটে যাব? যদি হোটেলে স্টাফই নেই তাহলে হোটেলটা বন্ধ করে দিচ্ছেন না কেন? বর্মা বাবুর রাগ বাড়তেই থাকে। তক্ষুনি পাশে দাঁড়িয়ে থাকা টেবিল পরিষ্কার করার কমলি এই সব দেখছিল। সে সঙ্গে সঙ্গে শর্মা বাবুর কাছে এসে বলে, ক্ষমা করবেন স্যার, আমাদের কারণে আপনার প্রবলেম হলো। আপনি চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করে দিচ্ছি। শর্মা বাবু, আপনিও চিন্তা করবেন না, আজকের খাবার আমি বানিয়ে দিচ্ছি। তুমি সত্যি খাবার তৈরি করতে পারো? হ্যাঁ শর্মা বাবু, আমার দিদা আমাকে একটা বিশেষ রেসিপি শিখিয়েছিলেন। আমাদের পরিবারে অনেক বছর ধরে এটাই হচ্ছে। আজ আমি সেই ডিশই বানাবো। শর্মা বাবু কিছুক্ষণ পর্যন্ত ভাবতে থাকেন। উনি জানতেন যে কমলি খুব পরিশ্রমী, কিন্তু এত বড় গ্রাহকের জন্য খাবার বানানো অনেক বড় দায়িত্বের ব্যাপার। কিন্তু ওনার কাছে আর কোনো বিকল্প ছিল না। ঠিক আছে কমলা, চেষ্টা করো। কমলির চোখে চমক চলে আসে। সে দৌড়ে দৌড়ে রান্নাঘরে যায়, সামগ্রী একত্রিত করে আর পুরো পরিশ্রম করে খাবার বানাতে শুরু করে। সে বাঁশের মোমো বানাতে যাচ্ছিল, একটা অবিশ্বাস্য ডিশ যেটা তার পূর্বপুরুষরা সিমলার পাহাড়ে থাকাকালীন বানিয়েছিল। ওরা শিকারী ছিলেন আর তাই তারা জঙ্গলে বাঁশের লাঠিতে মোমোস সেদ্ধ করতেন, যাতে তার মধ্যে একটা বিশেষ স্মোকি ফ্লেভার আসতো। চলো শেফ কমলি, নিজের চমৎকার দেখাও, বাঁশের মোমো বানিয়ে দেখাও। কমলি সবজি কাটতে শুরু করে। সেগুলোকে ধুয়ে ভালো করে রান্না করে মেয়োনিজ, শেজওয়ান, ব্ল্যাক সল্ট আর মশলা মিলিয়ে দেয়। আরে বাহ, এটা তো খুবই ভালো আর সুস্বাদু মনে হচ্ছে। চলো এখন ময়দাও মেখে নি। কমলি তাড়াতাড়ি ময়দা মাখতে শুরু করে আর তার মধ্যে মিশ্রণ ঢুকিয়ে দেয় আর সেগুলোকে বাঁশের ভেতরে ঢুকিয়ে দেয়, মাটিতে ঢেকে আগুনের ওপর রেখে দেয়। যেইভাবে বাঁশ থেকে সুস্বাদু গন্ধ বেরোচ্ছিল, রান্নাঘর পুরো ধুঁয়োতে ভরে যায়, যার কারণে কমলির চোখে নিজের দিদার চেহারা ভেসে ওঠে, যিনি সবসময় বলতেন, বাবু, খাবার শুধু পেট ভরার জন্য হয় না, কিন্তু সেটা ভালোবাসা আর পরম্পরাকে জোড়ার জন্যও হয়।
খাবার তৈরি হওয়া মাত্রই কমলি নিজের বানানো স্পেশাল মোমোস বর্মাজিকে দিয়ে দেন। ওটা দেখে বর্মাজির চেহারায় খুশি দেখতে পাওয়া যায়। আরে বাহ, এ তো বেশ সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ স্যার। বর্মাজি আস্তে আস্তে একটা মোমো ওঠান আর প্রথম গ্রাস খান। ওনার চোখ আশ্চর্যে ছড়িয়ে পড়ে। বাহ, এ তো দারুণ ব্যাপার, অদ্ভুত, এত সুন্দর খাবার। মোমোজের স্বাদ অদ্ভুত ছিল। মশলার গরম স্বাদ আর বাঁশের সুগন্ধ মন জিতে নেয়। খাবার শেষ করার পর উনি বলেন, বাহ কমলা, তুমি সত্যিই অবাক করে দিয়েছো। ধন্যবাদ স্যার। আমি খুশি হলাম যে আপনার আমার হাতের তৈরি খাবার পছন্দ হলো। আরে বাহ কমলা, তুমি তো দেখছি এখন ছুপা রুস্তম। তোমার জন্য আমার সম্মান রক্ষা হলো আজকে। সত্যি তোমাকে অসংখ্য ধন্যবাদ কমলা মা। আরে, আপনি তো আমাকে লজ্জিত করছেন শর্মা বাবু। না কমলা, শর্মাবাবু ঠিকই বলছেন, তোমার হাতে জাদু রয়েছে। আচ্ছা, তুমি কি করো? আপাতত আমি কলেজে যাই, যেখানে আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি। তার সাথেই শর্মাবাবুর হোটেলে পার্ট টাইম জবও করছি, যাতে আমি নিজের পরিবারকে সামলাতে পারি। আচ্ছা, এত অল্প বয়সে তুমি এত সব কিছু করে ফেলো? আগে বাবু, আমাদের কমলা বেশ পরিশ্রম করে আর খুব বুদ্ধিমানও। সবাই বলে না, যে পরিশ্রম করে ভগবান তার পরীক্ষা একটু বেশি নেন। কমলারও ঠিক সেরকমই কিছু ব্যাপার রয়েছে। কিন্তু এত খারাপ পরিস্থিতির মধ্যেও ও কিন্তু হার মেনে নেয়নি আজ অবধি, বরং দাঁড়িয়ে বিপদ থেকে নিজেকে রক্ষা করেছে সবসময়। কমলির স্থিতির ব্যাপারে শুনে বর্মাজি খুব ভাবুক হয়ে ওঠেন। কারণ আজ যদিও ওনার স্থিতি যতটাই ভালো হোক, একটা সময় ছিল যখন উনিও কমলির মতোই জীবনের কঠিন রাস্তায় চলছিলেন। কমলির কাহিনী শুনে নিজের পুরনো দিনকে মনে করেন তিনি। বাহ কমলা, তোমার প্রশংসার জন্য আমি যাই বলি না কেন সবই কম হবে। আমায় ক্ষমা করো। এখানে যখন আমি এসেছিলাম তখন তোমাদের দুজনের সাথে খুব বাজেভাবে কথা বলেছি, কিন্তু তোমার এই অবস্থা আমার পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। বর্মাজি সঙ্গে সঙ্গে নিজের পার্স বার করেন আর কমলিকে একটা ভালো বকশিশ দেন। তোমার এই প্রতিভাটাকে বাঁচিয়ে রাখাটা খুব দরকার, জানো তো। উন্নতি করো আর এই শিল্পকলা সারা জগতে ছড়িয়ে দাও। নিশ্চয়ই স্যার। কমলির চোখে খুশির জল ছিল। সে দৌড়ে নিজের মা বাবাকে সব কিছু বলতে যায়। সে ওই টাকা দিয়ে বাড়ির ভাড়াও দিয়ে দেয় আর জরুরি জিনিসপত্রও কিনে নেয়, আর একটু পয়সা বাঁশের মোমো বানানোর জন্যও সেভ করে নেয়। আস্তে আস্তে গ্রামে তার চর্চা শুরু হয়ে যায়। লোকেরা দূর দূর থেকে বাঁশের মোমো খেতে আসেন। দ্য কোজি ইন হোটেলও খুব প্রসিদ্ধ হয়ে ওঠে, আর কমলি গ্রামের হিরো হয়ে যায়। কাহিনী থেকে শিক্ষা পাই, পরিশ্রম, আত্মবিশ্বাস আর পরম্পরা দিয়ে মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে।